বিয়ের আসর থেকে কনে পালানোর গল্প তো বহুত শুনেছেন, কিন্তু বিয়ের আসর কনের পরিবর্তে ভুল কনে তুলে নেওয়ার গল্পটা কজন শুনেছেন? আমার ক্ষেত্রে ঘটেছে অনেকটা সেরকমই। নিজেকে এই মুহূর্তে কী বলে দাবি করা উচিত সে সম্পর্কে সম্পূর্ণরূপে অজ্ঞ আমি। নকল কনে নাকি কনের পরিবর্তে তুলে আনা আরেক কনে? ব্যতিক্রম জিনিস ঘটালো কিংবা ঘটে যাওয়া ঘটনাগুলো আমার বরাবরই অতিরঞ্জিত করে তুললেও এক্ষেত্রে মনের গহীনে সম্পূর্ণ বিপরীতমুখী প্রভাব বিস্তার করে চলছে। বোনেরা মিলে ঠিক করেছিলাম একসাথে বসে যে লম্বা ঘুমটা টেনে বরের সামনে যাব। বরকে খুঁজে বের করতে হবে তার আসল বউকে। বর আসার সংবাদ শুনে একে একে সবাই চলে গেলেও আমরা 4 বোন রয়ে গেলাম। আসলে যাওয়ার পূর্বক্ষণে পাশের কক্ষ থেকে মায়ের ডাকে সাড়া দিতে আমায় বের হতে হয়েছিল। ফেরার পথে কারোর হাতের স্পর্শ কৌতূহলবশত পিছন ফিরে তাকিয়েছিলাম। বোধগম্য হওয়ার আগে সেখানেই থমকে গিয়েছে। বাকিটার কিছুই আর আমার মনে নেই। যতক্ষণে চোখ খুলতে সক্ষম হলাম নিজেকে এক অপরিচিত কক্ষের ভেতর আবিষ্কার করলাম। সামনে তাকিয়ে যাকে সর্বপ্রথম দেখতে পেলাম তাকে দেখে চিনতে মোটো অসুবিধা হয়নি। যতদূর জানি ওনার নাম পূর্ণ, আপুর বন্ধু। তা সত্ত্বেও তিনি আমার নিকট অপরিচিত। সব মিলিয়ে হাতে গোনা 2-1 বার কথা হয়েছিল। একজন অপরিচিত মানুষকে নিজের সাথে একা কক্ষে দেখে ভিমড়ি খাওয়ার যোগান ঘটবে এমনটিই স্বাভাবিক। ওনাকে নজরে পড়তে তড়িঘড়ি করে উঠে বসতে নিলে তিনি এতক্ষণে আমার দিকে তাকালেন। আশেপাশে নজর বলে জিজ্ঞেস করলাম, আমি এখানে কেন? এটা কোথায়? পূর্ণভাইয়া থমথমে গলায় জবাব দিলেন, তুমি চিনবে না, তবে চিন্তার কোনো কারণ নেই, তুমি সম্পূর্ণ সেফ আছো। ওনাকে স্বাভাবিক থাকতে দেখে খানিকটা রাগ জমল। মৃদু ধমকের সহিত বললাম, সেফ আছি মানে? আমাকে এখানে এনেছেন কেন? আগে সেটার জবাব দিন। পূর্ণভাইয়া নিজেও বোধ হয় রেগে গেলেন আমার এহেন ধমকে। সমান তালে তিনিও তেতে উঠে জবাব দিলেন, তার আগে বলো, তোমাকে বউ সেজে ঘুরে বেড়াতে বলেছিল কে? আমার ইচ্ছে হয়েছে, আমি সেজেছি, তাই বলে আপনি তুলে আনতে যাবেন কেন? পূর্ণভাইয়া কিছু বলবেন, পরক্ষণে ওনার ফোন বেজে উঠল। ফোন রিসিভ করতে তিনি উঠে চলে গেলেন। যাওয়ার পথে নীরব দৃষ্টিতে শাসিয়ে যেতেও ভুল করলেন না। বিয়ের আসরে ঋণের বিয়ে পড়ানো হয়ে গেছে ইতোমধ্যে। সবাই মোনাজাত ধরেছে বর কনের দাম্পত্য জীবনের অনাবিল সুখ কামনায়। বিয়ে পড়ানো ভাবত মোনাজাত শেষ হতেই আচমকা কনের বোনেরা মিলে বরের জুতা নিয়ে পালালো। সঙ্গে সঙ্গে চারপাশ দিয়ে তুমুল হইচইয়ের রোল পড়ে গেল। বর পক্ষ থেকে আসা ছেলেগুলো দাওয়া করতে লাগলো। কনেপক্ষের জুতা নিয়ে পালিয়ে যাওয়া মেয়েদের এত সবার মাঝে রুফালি জানান তখন থেকে মেয়েকে খুঁজে চলছেন। কোথায় গেল তার রুহি? বর আসার পর তিনি একবার ডেকেছিলেন মেয়েকে নিজের কাছে, তারপর আর দ্বিতীয়বার মেয়েকে দেখেননি। রুফালি স্বামীর আতিকুর রহমান ভাইয়ের সাথে বরপক্ষের আপ্যায়নে ব্যস্ত, তাই তাকে কিছু বলতে না পেরে তিনি নিজেই খুঁজে বেড়াচ্ছেন। জিজ্ঞেস করার সেরকম কাউকে না পেয়ে তিনি সুযোগ বুঝে এক ফাঁকে রিনির কাছে চলে গেলেন। কথা বলার মতো সুযোগ হয়েও আর হয়ে উঠল না। ফটোগ্রাফার পরিবারের লোকদের একে একে ডাকলেন প্রেমে বন্দী হতে। আশ্চর্যজনক ব্যাপার হলো তখনও রুহির পাত্তা নেই, অথচ বোনের বিয়ে উপলক্ষে সকাল থেকে সবচেয়ে বেশি উৎফুল্ল তাকে দেখা গিয়েছিল। রিনিকে আড়ালে জিজ্ঞেস করলেন রুফালি জামান, রুহি কোথায় রিনি? ওকে দেখেছিস? রিনি জানালো, মেজো চাচি, রুহি তো এতক্ষণ এখানেই ছিল। দেখো আশেপাশেই আছে। তাই নাকি? কই, আমি তো খুঁজলাম পেলাম না। জুতা নিয়ে পালিয়েছে, ওখানেই আছে। তুমি চিন্তা করো না, রুহিকে ঠিক পেয়ে যাবে। রুফালি রিনির জবাবে খুব একটা সন্তুষ্ট হলেন না, তবে সেটি আপাতত প্রকাশও করলেন না। পূর্ণ কোথায়? তুই? ফোনের ওপাশ থেকে রিনির উত্তেজিত স্বর শুনতে পেল পূর্ণ। জমে থাকা একরাশ রাগকে কণ্ঠে ধারণ করে পূর্ণ বলল, যেখানে থাকার কথা সেখানেই আছি। পূর্ণ, তুই জানিস তুই কি করেছিস? যদি জানতামই তাহলেই করতাম। তোর পাল্লায় পড়েই তো এত কিছু। রিনি অবাক হলো। রাগ জমতে গিয়েও জমল না। মাথা ঠান্ডা করে শান্ত বলে অনুরোধ সূচক বন্ধুকে বোঝানোর চেষ্টা করলো, ঠিক আছে, যা হবার হয়ে গেছে, তুই এবার রুহিকে দিয়ে যা। ছাত্র কিছু বুঝে ওঠার আগেই ওকে দিয়ে যা প্লিজ, বাইনা আমার। রিনির অনুরোধে পূর্ণর রাগ বাড়ল বই কমল না। পূর্বের চেয়ে দ্বিগুণ জোরে ধমকে উঠল, প্রেম করার সময় মনে ছিল না তোর? এখন আমি অনুরোধ করিস
কোন আক্কেলে? পূর্ণরেহীন ধমকের জোরে কক্ষের ভিতরে অবস্থানরত রুহির অন্তরাত্মাটাও কেঁপে উঠল বোধ হয়। আমি সত্যি দুঃখিত পূর্ণ, রুহিকে কষ্ট করে দিয়ে যাস। রুহিকে পাবি না তুই, রাখ। রিনি কিছু বলার পূর্বে পূর্ণ রিনির মুখের উপর ফোন রেখে দিল। একে একে বিয়ের ফাট শেষ হয়ে রিনির কনে বিদায়ের পালাও চলে এলো। পুরোটা সময়ের মতো তখনও রুহি লাপাত্তা। রিনি চলে যেতেই রুফালি জামান আর নিজেকে আটকে রাখতে পারলেন না। রুহির বাবা আতিকুর জামানকে গিয়ে সবটা জানালেন। তিনি সহ বাড়ির বাকি সদস্যরা মিলে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলেন রুহিকে, কিন্তু রুহির পরিবর্তে এক বুক হতাশা নিয়ে ফিরে এলেন প্রতিটি সদস্য। একে একে রুহির প্রতিটি বান্ধবীর বাড়িতে খোঁজ নিলেও কোনো প্রকার খোঁজ পাওয়া গেল না। বাড়িতে রুফালি জামানের কান্নাকাটির রোল পড়ে যাওয়ার উপক্রম হলো। এমতো অবস্থায় আতিকুর জামানের ফোনটি সশব্দে বেজে উঠলে তিনি ফোনটি তুলে অপর পাশ থেকে শুনতে পেলেন রুহিকে খুঁজে না পাওয়ায় বাড়িতে রুফালি জামানের কান্নাকাটির রোল পড়ে যাওয়ার উপক্রম হলো। এমতো অবস্থায় আতিকুর রহমানের ফোনটি সশব্দে বেজে উঠল। তিনি ফোনটি তুলে অপর পাশ থেকে শুনতে পেলেন রিনির কণ্ঠস্বর। রিনি মিনমিন করে বলছে, চাচ্চু চিন্তা করো না, রুহি পেছনের গাড়িতে আমাদের সাথেই। আতিকুর জামান সুস্থির নিঃশ্বাস ছাড়লেন। মৃদু রাগ নিয়ে মেয়ের উদ্দেশ্য বললেন, অসভ্য মেয়েটা একবার বলে যাবে না কত চিন্তা করছি আমরা, কোনো আক্কেল আছে ওর? থাক না চাচ্ছু, এবার তো জানলে। ঠিক আছে মা, নিজের খেয়াল রাখিস, সঙ্গে বজ্জারটাকেও বলিস, ফোনটাও তো নেয়নি সঙ্গে করে। আচ্ছা আমি বলবো ওকে, সুযোগ পেলে কথাও বলিয়ে দেবো কেমন? শাসিকে চিন্তা করতে না বলে দিও, রাখছি। আতিকুর জামানের পাশে রুফালি জামান সহ বাড়ির প্রতিটি সদস্য দাঁড়িয়েছিলেন। তিনি ফোন কাটতে রুফালি জামান এক প্রকার ঝাঁপিয়ে পড়লেন যেন। এক প্রকার উদ্গ্রীব হয়ে তিনি বলতে শুরু করলেন, কে ফোন করেছে? আমার রুহির কোনো খোঁজ পেলে? আর বলো না ফাজিল, এটা রিনির সাথে গেছে। রুফালি জামান বিস্ময় নিয়ে বললেন, রিনির সাথে গেছে? হ্যাঁ, রিনি মাত্রই জানালো। কই, আমি তো ওকে একটিবারও দেখিনি রিনির সাথে যেতে। এত অতিথির ভিড়ে তুমি হয়তো ওকে খুঁজে পাওনি। যাক না, থাক না রূপা, মেয়েটা যে সহি সালামতে আছে এটাই অনেক। রুফালি জামানের তখনই বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। তিনি সন্দেহের দৃষ্টি স্বামীর দিকে তাক করে জানালেন, সহি সালামতে থাকলেই হলো। নিগড় কালো অন্ধকারে ঢাকা পুরো ঘর, এক বিন্দু আলো ছিটে ফোটা অব্দি নেই। গত দুরাত না ঘুমানোর দরুন ক্লান্তিতে রুহির চোখ বুজে আসতেছে। অন্ধকারকে রুহি ভয় পায় না, ওর ভয় কেবল অপরিচিত পরিবেশ এবং অপরিচিত মানুষটিকে ঘিরে। মা তাকে সবসময় ছেলেদের থেকে দূরে থাকার জন্য সতর্কতা অবলম্বন জারি করতেন। রাত বাড়ার সাথে সাথে রুহির চিন্তাও ক্রমশ বাড়ল। পূর্ণ খেতে ডেকেছে, তখনকার পর একটি ধমকও দেয়নি লোকটা তাকে। ফোনে কাউকে ধমকাতে শুনে রুহি ভয়ে চুপসে গেছে। একটি কথাও এরপর আর মুখ হতে নিঃসৃত হওয়ার মতো দুঃসাহস করেনি। বাড়ি যাওয়ার তাড়নায় রুহির গলা দিয়ে খাবার পর্যন্ত নামে না। এখানে একা একটা বাড়িতে দম বন্ধ হয়ে আসতে চায় রুহির। পূর্ণ বার দুয়েক খেতে বলেছে রুহিকে, রুহি তোয়াক্কা করে না। পূর্ণ তাকিয়ে দেখে এক পলক, কতবার কিছু না বলে শব্দ করে খাবারের প্লেট রেখে চলে যায় রুহির সামনে থেকে। খিদে পেলে না খেয়ে বাছাধন যাবে কই? ফোন রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল রিনি। মিথ্যে কথায় ধরা পড়ে যাওয়ার ভয়ে কণ্ঠস্বরটা বারংবার কেঁপে উঠতে চাইছিল। বহু কষ্টে নিজেকে সামলে কথা বলছে সে। বাকি ফোনটা মেজে চাচ্চু ধরেছিলেন। চাচি তুলে নির্ঘাত ধরা খেয়ে যেত। ফোন রেখে ফের কন্ট্যাক্ট নাম্বার থেকে ডায়াল করলো পূর্ণের নাম্বারে। নাম্বারটা বন্ধ বলছে। হয়তো রিনিকে ব্লক করেছে পূর্ণ। কম করে হলেও এই নিয়ে 20 বারের মতো ডায়াল করে শূন্য নাম্বার থেকে চেষ্টা করেও লাভ কিছুই হলো না। পূর্ণ সেটাও তোলেনি। রাত বাড়লো, সেই সঙ্গে রিনির চিন্তা বাড়লো। আজ না হয় বাড়িতে মিথ্যে বলে সামলে নিয়েছে, আগামীকাল কি বলবে? কাল নিশ্চয়ই রুহিকে খুঁজতে চাচা চাচি ঠিক চলে আসবেন। রিনি নিজের শাশিকে বেশ চেনে। ওনার মন থেকে সন্দেহ এখনো দূর হয়নি। না পেলে মেয়ের জন্য হয় কান্নাকাটি করবেন, নয়তো ওকে মিথ্যে বলার জন্য চাচ্ছু সবার সামনে বকাঝকা করবেন। শ্বশুরবাড়ির নতুন পরিবেশে এমনটি তার জন্য নিশ্চয়ই খুব একটা উচ্ছ্বাসের হবে না। দেখা যাবে সে যে বিয়েটা করতে চায়নি সেটাও সবার সামনে চলে আসবে। এক কথায় কিছু করতে গিয়ে কেউটে বেরিয়ে আসার উপক্রম হবে। সকাল সকাল কলিং বেলের শব্দে নিদ্রা চোখে বিছানা ছাড়তে হলো পূর্ণর। এই সাত সকালে কে আসতে পারে তার আঙ্গিনায় জানা নেই।
তাই হাই তুলে পূর্ণ এগিয়ে এসে দরজা খুলে দিতে ওপাশের মানুষগুলোকে দেখে পূর্ণ চোখ জোড়া ছানাবড়া হয়ে যায়। নীলাদ্রিস তৎক্ষণাৎ উভে যায়, চোখ কষলে ভালোভাবে তাকায়, বলে ওঠে, তোমরা? তাও এই সাত সকালে? দরজার ওপাশ থেকে মহিলা কণ্ঠের জবাব আসে, তো নিজেদের বাড়িতে আসতে আবার সকাল বিকাল লাগে নাকি রে বাপ? না, তা লাগবে কেন? এখন বাজে কটা? পূর্ণ পেছন ফিরে দেয়ালে টাঙানো নজর বলে, সকাল 6টা বাজে। পরক্ষণে পুরুষালী শাসনের শ্বাস শুনতে পাই। গেছি যে মাত্র 2 দিন হয়েছে, এরই মাঝে আদব কায়দা সব ভুলে বসেছিস? বেয়াদব কোথাকার! পূর্ণর জবাবে, আব্বু, এখানে বেয়াদবি কি করেছি আমি? কি করিসনি সেটা বল। একে তো সকাল 6টাকে এত সকাল বলছিস, তারপরও সালামটা পর্যন্ত মুখ দিয়ে তোর বের হয়নি। তোকে বেয়াদব না বলি কি নম করবো ভাবছিস? পূর্ণর সামনে থেকে শর্ত, আব্বু, ভেতরে যেতে দে। অনেক দূর রাস্তা পাড়ি দিয়ে এসেছি, খুব ক্লান্ত আমরা। গ্রাম থেকে পূর্ণ চাচার খবর আসা পূর্ণর বাবা মা জরুরি ভিত্তিতে গ্রামের বাড়ি গিয়েছিলাম। পূর্ণের বাবা একজন অবসরপ্রাপ্ত কর্নেল, আর্মিতে থাকা, আদব কায়দার প্রতি বেশ কঠোর। নিয়মের বাহিরে গেলে পারেন না। পূর্ণর মতো এত বড় ছেলেকে এখনও ধরে মারেন। কেবল ছেলে বড় এবং যথেষ্ট বুঝদার বিধে এমনটি করেন না। তবে পূর্ণ নিজেও কোনো অংশে কম যায় না। বাবার স্বভাব তার রক্ত মাংস জুড়ে আঁকড়ে ধরেছে। বাবার মতে হাসি খুশি পেশাগত জীবনে বাহিরে পূর্ণর বাবাকে দেখলে কি বুঝতেই পারেন না তিনি যে একজন কর্নেল ছিলেন। বেশ মিশুক এবং হাসি খুশি স্বভাবের। শাসনের বেলায় আবার এক চুল পরিমাণও ছাড় দেন না। পূর্ণের মা একজন গৃহিণী, ছেলের সাথে তিনি বেশ খোলামেলা। পূর্ণ মায়ের সাথে একদম পান খোলা। পূর্ণার ভাই বোন 2জন, ছোট বোন এতদিনে বিয়ে করে সংসারে হাল ধরেছে, বাকি আছে পূর্ণ। বিয়ের জন্য মাকে পিড়াপিড়ি করতে দেখে। চাকরিটা হয়ে গেলে সেও বিয়ের পিড়িতে বইটুয়েলে সান্ত্বনা জুগিয়েছে মাকে। পূর্ণিমা বাসায় ঢুকে আশেপাশে নজর বুলালেন। ওনার তাকানোর ভঙ্গিতে মনে হলে তিনি কিছু একটা খুঁজছেন। পূর্ণ মায়ের দৃষ্টি অনুসরণ করে জানতে চাইলাম, কিছু খুঁজছ? একটা লাল টুকটুকে বউ। মায়ের এহেন তরিকে জবাবে পূর্ণ থতমত খেয়ে গেল। মা কি কিছু বুঝে পেল নাকি? রুহিতে এখন এই বাড়িতেই আছে। গতকাল রিনিকে আনতে গিয়ে ভুল করে ওকে তুলে এনেছিল। যেভাবে এনেছে মেয়েটা এখনো সেভাবেই আছে। বদলানোর কথা বললেও বদলায়নি। মুখ ফুলিয়ে বসে থাকে সারা রাত। কান্নাও করেছিল হয়তো। সাজগোজের ওলটপালট অবস্থা দেখে ঠাউর করে নিল পূর্ণ নিজেকে সামলে জানতে চাইল, বউ কোথায় পেলেন? পূর্ণর মা আফসোসের সাথে বললেন, একটা বউ থাকলে সুন্দর করে উঠে এসে সালাম দিয়ে এতক্ষণে খবরাখবর জানতে চাইতো। বাইরে থেকে এসে ক্লান্ত, বুঝতে পেরে 1 গ্লাস পানি এগিয়ে হলো অন্তত এতটুকু বলতাম, আব্বু অনেকটা দূর জার্নি করে এসেছেন, আজকের দিনটা বিশ্রাম নিন। সবই কপাল গো পূর্ণার বাপ, সবই কপাল। 2জনের এহেন স্বভাবের সাথে পূর্ণ আগে থেকেই পরিচিত। কোনো কিছু তোয়াক্কা না করে পা বাড়ায় নিজের কক্ষের দিকে। রুহির কথা মাথায় আসতে গতিপথ বদলে ফেল। গতকাল রাতে রুহি ওর কক্ষে থাকায় পূর্ণ গেস্ট রুমে ঘুমিয়েছে। গেস্ট রুমের দিকে পা বাড়াতে নিলে পেছন থেকে শুনতে পায়, ওদিকে কই যাচ্ছিস? মায়ের কণ্ঠ শুনতে পূর্ণ দাঁড়িয়ে পড়ল। নিজের কক্ষ ছেড়ে গেস্ট রুমে দেখলে মায়ের সন্দেহ জাগবে, সে ভাবনা থেকে জানে, সরি বলে এদিকে হাঁটা দৌড়েছি। তোমরা রুমে যাও, বিশ্রাম করো। বাবা মায়ের থেকে ফালাতে নিজের কক্ষে ফিরে আসে পূর্ণ। বিছানায় এক প্রান্তে গুটিসুটি হয়ে শুয়ে আছে রুহি। পরনে গতকালের সেই শাড়ি গহনা যে দিমে এত করে বলা সত্ত্বেও পাল্টায়নি। টেবিলের উপর খাবার অর্ধেকের বেশিরভাগই পড়ে রইল। দূর থেকে রুহির দিকে এক পলক চেয়ে দেখল পূর্ণ। শখ করে সাজগোজ করেছিল, অশ্রু বর্ষণের ফলে সাজগোজের চেহারা পাল্টে ফেলেছে। বাড়ি সাজের কারণে গতকাল রুহির চেহারাটা যতটা না সুন্দর দেখাচ্ছিল, এই মুহূর্তে ততটাই অদ্ভুত লাগছে। পূর্ণর মনে হলো ওর সামনে বুলাইয়ার মঞ্জুলিকে সাহিত্য আছে। হাসি পেলে খুব, মুখ চেপে বহু কষ্টে নিজের হাসি রোধ করলো পূর্ণ। মনে পড়লো রাগের মাথায় গতকাল রিনির সাথে ঝামেলা বেঁধে গিয়ে মেয়েটার সাথে অন্যায় করা হচ্ছে। সুযোগ বুঝে আজ রুহিকে নামিয়ে দিয়ে আসবে বলে ভেবেও রেখেছে। পূর্ণর আর ঘুমানো হলো না। রুহিকে নিশ্চিন্তে কক্ষে ঘুমিয়ে থাকতে দিয়ে বারান্দায় চলে গেল। ততক্ষণে সূর্যের কিরণ অনেকটা ছড়িয়েছে। বারান্দা পেতে রাখা রকিং চেয়ারে হেলান দিয়ে বসলো, হাতে স্থান ফেলে একটি ভয়। পর্দার ফাঁক ঘেঁষে সূর্যের কিরণ সরাসরি এসে পড়ল রুহির চোখে। হাত দিয়ে চোখ ডাকার চেষ্টা করতে মনে পড়লো কোথায় সে। আচমকা গতকালের ঘটনা এসে মস্তিষ্কে নিউরনে সাড়া জোগালো। তৎক্ষণাৎ উঠে বসলো রুহি। বাড়ি থেকে টুংটাং শব্দ কানে ভেসে আসছে। বাড়িতে সে আর পূর্ণ ছাড়া কেউ ছিল না। পূর্ণর কথা মনে হতে বিছানা ছেড়ে উঠে পড়লো। দৈহিক
কাজে থেকে ওয়াশরুমে যাবার তাড়না অনুভব করলো। ওয়াশরুমের বেসিনের আয়নার সামনে নিজের প্রতিচ্ছবি দেখতে নিজেই নিজেকে দেখে ভয় পেয়ে গেল। কি বিচ্ছিরি লাগছে তাকে দেখতে। সঙ্গে সঙ্গে পানির ঝাপটা মুখে মারলো। ভালো মতো মুখমণ্ডল ধুয়ে বেরিয়ে আসে। একে তো শাড়ির মতো পোশাক সঙ্গে আবার হাবিজাবি ইচ্ছে পড়তে হয়েছিল। যদি আগে থেকে জানতো এমন হেসেলে পড়তে হবে তাহলে জীবনেও পড়তো না। রুহি মাথা ঠান্ডা করলে ধীরে সুস্থে পূর্ণর সঙ্গে কথা বলার মতো সিদ্ধান্ত নিল। মাথা গরম করলে হয়তো হিতে বিপরীত করতে পারে। পূর্ণকে খুঁজতে রুহি বেরিয়ে আসে কক্ষ ছেড়ে। সেই সময় ডাইনিং কক্ষে পূর্ণর বাবা জাবেদ সাহেব বসেছিলেন। বেলা বাড়তে পূর্ণর মা ফারুল পূর্ণকে ডাকতে তার কক্ষের দিকে আসছিলেন। ভাগ্য খারাপ হলে যা হয়, রুহি পড়লে একেবারে পূর্ণের মায়ের সামনে এসে পড়ল। কক্ষ থেকে বেরোনোর সময় রুহির সঙ্গে পূর্ণর মায়ের ধাক্কা লাগলো। সামনে অপরিচিত একজন মধ্যবয়স্ক নারীকে দেখে হকচকিয়ে গেল রুহি। গলা শুকিয়ে গেল। তৃষ্ণার্ত গলা পানি পান করে ভেজানোর প্রয়োজন বোধ করলো। পূর্ণর মা একইভাবে অবাক হয়েছেন অপরিচিত একটি কম বয়সী মেয়েকে নিজের ছেলের কক্ষের সামনে দেখতে পেয়ে। তাও আবার মেয়েটার পরনে টুকটুকে লাল রঙের শাড়ি। রুহির মাথা থেকে পা পর্যন্ত উপর নিচ পরখ করলেন তিনি। পূর্ণার মা কণ্ঠস্বর খাদে নামিয়ে রুহিকে জেরা করতে শুরু করলেন। এ মেয়ে, কে তুমি? হলরুম জুড়ে ফিনফোতর নীরবতা। বাবা মায়ের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পূর্ণ। পাশে কয়েক হাত দূরে জড়সড় হয়ে দাঁড়ানো রুহি। পূর্ণর বাবা জাবেদ সাহেব গম্ভীর মুখে বসে আছেন। ছেলেটাকে অপদার্থ বলতেন ঠিকই, কিন্তু সে যে সত্যি সত্যি এমন অপদার্থের মতো কাজ করবে কল্পনাতেও আসেনি। নীরবতা ভেঙে জাবেদ সাহেব স্ত্রীকে বলে উঠলেন, আজ তোমার জন্য সবটা হয়েছে পারু। তোমার আশকারা পেয়ে ছেলে এত বড় অঘটন ঘটিয়েছে। একে যদি আগে থেকে শাসনে রাখতে তাহলে আজ এমন দিন দেখতে হতো না আমাদের। পূর্ণের মায়ের নাম ফারুল। পূর্ণের বাবা জাবেদ সাহেব সংক্ষেপে অর্ধাঙ্গিনীকে পারু বলে ডাকেন। ফারুল নিজেও হতভম্ব হয়ে গেছেন পূর্ণের এহেন বেগতিক কাণ্ডে। কিয়ৎক্ষণ সময় নিয়ে তিনি ছেলেকে বলে উঠলেন, তোর পছন্দ আছে বলাটা আমাকে একবার জানাতে তো পারতি। আমি গিয়ে যেভাবে হোক ওর বাবা মাকে বলে কয়ে হলেও তোর জন্য ওকে সে নিয়ে আসতাম। তা না করে তুই সরাসরি বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে আসবি। তারপরও বিয়ে ছাড়া রাতে একই রুমে। ছি, বাহিরে জানাজানি হলে মুখ দেখাবো কিভাবে? ফারুল লজ্জা আসেনি, মুখ ডাকলেন। ফারুলের শেষের কথায় রুহিও বেশ লজ্জা পেয়েছে। এতক্ষণ চুপচাপ থাকতে চাইলেও এবার সে বলে উঠল, আন্টি আপনার কোথাও ভুল হচ্ছে। রুহির মুখ থেকে এতটুকু বের হতেই ফারুল তাকে মৃদুস্বরে ধমকালেন, এই মেয়ে তুমি চুপ থাকো। তোমার লজ্জা করে না এভাবে বাবা মাকে ঠকিয়ে 2 দিনের পরিচয় একটা ছেলের হাত ধরে চলে আসতে? এত কষ্ট করে তোমাদের মতো সন্তানদের আমরা লালন পালন করি, বিনিময়ে তোমাদের এই প্রতিদানের জন্য? রুহি বাকরুদ্ধ হয়ে গেছে। ফারুলের দমকে বেশ কষ্ট পেয়েছে। দোষ না করা সত্ত্বেও এই মুহূর্তে নিজেকে বড্ড অপরাধী বলে মনে হচ্ছে। দুঃখে কষ্টে জর্জরিত রুহির চোখে অশ্রু এসে টইটুম্বুর হয়ে গেছে। পূর্ণ নিজেও মায়ের দমকের তোপের মুখে পড়ে কিছু বলতে পারছে না। তবে রুহির জন্য প্রচণ্ড খারাপ লাগা জন্মালো। মায়ের কথার সঙ্গে মিলিয়ে দেখল, সত্যি যদি রুহি এখান থেকে বের হয় তাহলে তারপরও কলঙ্কের দাগ পড়বে। এতক্ষণে নিশ্চয়ই সেদিকেও জানাজানি হয়ে গেছে। দোষ না করেও রুহির মতো নির্দোষ মেয়েটাকে সবাই অপবাদ দেবে। রুহির বাবা মায়ের দৃষ্টিতে সবচেয়ে বড় অপরাধী করে ফেলেছে সে রুহিকে। বান্ধবীর উপকার করতে গিয়ে একটি মেয়েকে বিপদে ফেলেছে। এর থেকে এবার তাকে বাঁচানোর উপায় কি আদৌ আছে কি? জাবেদ সাহেব পূর্ণকে আদেশ করলেন, মেয়েটার বাবা মাকে ফোন দিয়ে এক্ষুনি আসতে বলো। জাবেদ সাহেবের কথায় পূর্ণ এবং রুহি দুজনেই চমকে উঠল। না চাইতেই পূর্ণের দৃষ্টি চলে গেল রুহির দিকে। রুহিও একইভাবে করুণ এবং চলচল নয়নে সাহায্যের জন্য তাকিয়ে আছে তার দিকে। পূর্ণ নিজের বাবার দিকে তাকালো অনুরোধপূর্বক। যত বলল, আব্বু ওনাদের ডাকার প্রয়োজন নেই। তোমরা যেহেতু চাইছো আমি বরং ওকে ওর বাসায় নামিয়ে দিয়ে আসে। পূর্ণের এহেন জবাবে জাবেদ সাহেব অগ্নিশর্মা দৃষ্টিতে তাকালেন। হুঙ্কার ছেড়ে বলে উঠলেন, আমার থেকে বেশি বুঝিস তুই? তোকে জিজ্ঞেস করবো আমি কোনটার প্রয়োজন আছে কোনটার নেই? পূর্ণের মা ফারুল পাশ থেকে বললেন, এত কথা কেন বলছিস? ওনাদের ডাকতে বলেছি, ডাকবি, ওনারা আসুক। এরপর জাবেদ সাহেবকে বললেন, তুমি কাজী সাহেবকে ডেকে আনো। লোক জানাজানি হওয়ার আগে মেয়েটার বাবা মা আসলে ওদের বিয়ে পড়ানো হবে।
মেয়ের খবর পেতে তড়িঘড়ি করে ছুটে এলেন রুফালি এবং আতিকুজ্জামান। থমথমে গম্ভীর মুখে বসে আছেন দুজনে। গতকাল থেকে নিখোঁজ হওয়ার বিষয়টি খোলাসা হতে রুহির ওপর রাগ জমল দুজনেরই। রুফালি যেমন এসে সরাসরি রুহিকে কষে চড় বসালেন, জেলার তোপে ফেললেন, এই দিন দেখার জন্য তোকে পেটে ধরেছিলাম, সারা জীবন চোখে চোখে রেখে যেই না একটু চোখের আড়াল হলি তাতেই অঘটন ঘটিয়ে ফেলেছিস। আমার কথাটা একটাবার শোনো, বিশ্বাস করে আমি এমন কিছুই করিনি। চুপ, একদম চুপ। আরেকটা কথা বের হলো ঠাস ঠাস করে চড়িয়ে তোর গালের সবকটা দাঁত ফেলে দেবো আমি। রুফালির ধমকের মাঝে ব্যাঘাত ঘটাতে পারুল বলে উঠলেন, ফানিকে যত শক্তিশালী বাদ দিয়ে রাখার চেষ্টা করা হোক না কেন, ফানি তত উপর দিয়ে প্রভাবিত হবে। হয় মেয়েকে অতিরিক্ত শাসনে রেখেছেন, অন্যথায় শাসন করতেই জানেননি। মিসেস পারুল যে তাকে ভদ্র ভাষায় কথা শুনিয়ে দিয়েছেন সেটা বুঝতে বাকি রইল না রুপালির। এ কথার প্রত্যুত্তরে রুপালি চুপ করে রইলেন। জবাব দেওয়ার মতো কথা থাকলেও তিনি মেয়ের ভবিষ্যতের কথা ভেবে জবাব দিতে পারলেন না। কেবল মেয়ের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে দেখলেন। রুহির বাবা মায়ের উপস্থিতির ঘণ্টাখানেকের মধ্যে কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করলেন। পূর্ণকে কবুল বলতে বললে পূর্ণ মায়ের দিকে এক পলক তাকালো। এরপর পাশাপাশি রুহির দিকে এক পলক তাকালে খেয়াল গেল রুহির বর্ষা ত্বকে লালচে আভা। মেয়েটা নীরবে অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে। এক প্রকার চাপে পড়ে দুজনের বাধ্য হয়ে বিয়েটা করতে হলো। বিয়ে পড়ানো শেষে কাজীর বকশিস সমেত বিদায় করা হলেও রয়ে গেলেন রুহির বাবা মা। কাজের পেছন পেছন তারা চলে যেতে নিলে পেছন থেকে পূর্ণের বাবা রেজাউল চৌধুরী রুহির বাবাকে ডাকলেন। স্বাভাবিক স্বরে বললেন, বেয়াই আপনারা কোথায় যাচ্ছেন? রুফালি এবং আতিকুজ্জামান একে অপরের দিকে তাকালেন। এভাবে বিনা প্রস্তুতিতে কন্যা বিদায় দেওয়াতে দুজনেরই মন ভরাক্রান্ত। ভাবতে কষ্ট হচ্ছে এখন থেকে রুহি তাদের কাছে আর থাকবে না। রুহিকে তারা তার শ্বশুরবাড়িই রেখে যাচ্ছে। রুফালি ভীষণ কঠোর তমা মানুষ, স্কুল শিক্ষিকা বলেই কিনা কে জানে। ফিরে এলেন দুজনেই বাড়ির চৌখাট হতে। রুহি এবং পূর্ণ কেউই এখন আশেপাশে নেই। এই মুখ্য সুযোগ। পারুল কিচেনে চলে গেলেন। বাড়িতে নতুন মেহমান বলে কথা। কিছুক্ষণ পূর্বে যারা সম্পূর্ণ অপরিচিত তারা এখন পরম আত্মীয়। কি বুঝি বলে ভাগ্যের লিখন, কে জানতো বিয়েটা হুট করে হয়ে যাবে। বাসায় থাকা ফলমূল হালকা খাবারের মাধ্যমে নিজেদের যথাসাধ্য পরিবেশন করলেন পারুল এবং রেজাউল চৌধুরী। কন্যার শোকে রুহির বাবা মা পাথরবনে যাওয়ার উপক্রম। এদিকে পূর্ণর বাবা মা আপ্যায়নে ব্যস্ত। দুজন মিলে টুকটাক অনেকটা আয়োজন করে ফেলেছেন। এদিকে তাদের বলা কথা অনুযায়ী রয়ে গেছে রুফালি আতিকুর দম্পতি। আজ তাদের মাঝে কোনো প্রকার তাড়া নেই। পরিস্থিতি সবটা অবলোকন করে আতিকুজ্জামান স্ত্রীকে ফিসফিস করে জিজ্ঞেস করলেন, কি মনে হচ্ছে আমাদের রুহি কি এখানে সুখী থাকবে? রুফালি উদাস মনে জবাব দিলেন, জানি না। ঘণ্টাখানেকের ব্যবধানে পারুল ডাইনিং টেবিল ভর্তি নাস্তা এবং ফলমূল যা পেরেছেন এনে করেছেন একে একে। খাবার সামনে ডাকতে এলেন পারুল এবং রেজাউল। রুফালি বললেন, এসবের কোনো দরকার ছিল না, শুধু শুধু আপনারা কষ্ট করছেন। পারুলের নিকট হতে জবাব এলো, কষ্ট কেন বলছেন? এগুলো তো অতি সামান্যই আয়োজন। আসল আয়োজন তো এখনো বাকি আছে আপা। আসল আয়োজন? জি, বসুন আগে, তারপর সবটা বুঝিয়ে বলছি। সময়টা বহুক্ষণ গড়ালো। পূর্ণ আর রুহি পাশাপাশি দাঁড়িয়ে আছে। রুহির পরনে এখনও গতকালকে সেই শাড়িটা পরা। কারোর মুখে কোনো কথা নেই। শহর, ব্যস্ত শহর, জনমানবের ঘেরা পরিবেশ। নিচে সবজিওয়ালার হাঁকডাক শোনা যাচ্ছে। কয়েক গজ দূরে হতে গাড়ির হর্নের শব্দ ভেসে আসছে। তার সে জোরে বাজছে অ্যাম্বুলেন্সের সাইরেন। এত সব কিছুর মাঝে দুজন মানুষই কেবল নিরুত্তর। যাদের বাসার ভাণ্ডার শূন্য। হ্যাঁ, দুজনেরই মনের বাসা পূর্ণ। তাকিয়ে দেখলো রুহির পানে এক ফলক। বলার মতো কোনো কিছুই যে নেই, তবুও ক্ষমা চাওয়া জরুরি। বিয়েটা তাদের অনিচ্ছাই হয়েছে, তাই ক্ষমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। নিজেকে হালকা করতে পূর্ণ এক সময় মুখ খুলল, আই এম রিয়েলি সরি রুহি, আমি বুঝতে পারিনি ব্যাপারটা এত দূর গড়াবে। দুঃখ ভরাক্রান্ত রুহির পূর্ণের কথায় রাগ বাড়ল। বাজ খাই গলায় জবাব এলো, সরি মাই ফুট। ধমকানোর আগে আপনার ভাবা উচিত ছিল নিশ্চয়ই। পূর্ণ দীর্ঘশ্বাস ফেলল, বলল, মানুষ মাত্রই ভুল। তাছাড়া আমরা কেউ নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে অবগত নই রুহি। কিন্তু আমি তো কোনো ভুল করিনি। তাহলে সবার চোখে তো আমিই দোষী সমস্ত হলাম। পূর্ণ নিরুত্তর। তার কাছে এর কোনো মোক্ষম যুক্তি নেই। দুজনের মাঝে ফের ফিনফতন নীরবতা বিরাজমান। বলে কিয়ৎক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর মুহূর্তে ডাইনিং কক্ষে দুজনে ডাক পড়ল। রুহিকে নিয়ে অগ্রসর হলো পূর্ণ। নাস্তার টেবিলে খেতে বসলো। দুজনের কারোর গলা দিয়েও কোনো প্রকার খাবার নামলো না।
মধ্যাহ্ন গড়াতে রুহির বাবা মা রুহিকে নিয়ে প্রস্থান করলেন, যে কাণ্ডে রুহি এবং পূর্ণ দুজনে অবাক হয়েছে। সে সঙ্গে মনে মনে খুশি, বাবা মায়ের আগে পাটা পড়ল বোধ হয়। এই বড় দুপুরে রুহির উপস্থিতিতে বাসা শুদ্ধ লোকের মাঝে কৌতূহলের সীমা রইল না। বাসার সবচেয়ে ছোট সদস্য রাহির ছোট চাচার ছেলে রুহিকে দেখে দৌড়ে এসে ঝাপটে জড়িয়ে ধরে, রুহি আমাকে লেখে, কাল তুমি কোথায় গেছিলে? 4 বছর বয়সী রাহি আদো আদো বুলিয়ে আউজের যারা করতে লাগলো। কিরে মা, তুই চলে এলি যে? রিনি কেমন আছো? ওকে বাড়িতে ঠিক আছে? জেঠি জিজ্ঞাসা শুনে রুহি বুঝলো এদিকের কেউ এখনো জানে না গতকাল থেকে এই অবধি রুহি কোথায় ছিল। রুহি জবাবে বলল, না জেঠি, আপুর শ্বশুরবাড়ির লোকেরা খুব ভালো, আপু ভালো আছে, আমার ওখানে কোনো অসুবিধা হয়নি। রুহির সাজানো মিথ্যে কথায় রূপালী মেয়ের দিকে একবার দৃষ্টিপাত করলেন, পরক্ষণে নিজের মনের কোণে জমে থাকা রাগ মনেই পুষে রাখলেন। জানেন, বাড়িবর্তী মেহমানের সম্মুখে সত্যিটা বাকিরা জানলে সবাই সিসি করবেন। রুহির জেঠি ফের বললেন, তাহলে চলে এলি কেন? গতকাল জোর করে নিয়ে গেছিল তো আপু, তাই তখন পরার মতো জামা কাপড় কিছুই সঙ্গে নেওয়া হয়নি। তাছাড়া নিজের বাসা এবং তোমাদের ছাড়া কতক্ষণ থাকা যায় বলো তো? জেঠি মেহেদি আসলাম থুতনিতে হাত বুলি সুমি খেলেন, এসব বললে কি আর হবে রে? কদিন বাদে তোকেও তো আমার রিনির মতো শ্বশুর বাড়িতে যেতে হবে, তখন না থেকে কি করবি? রুহি নিশ্চুপ দাঁড়িয়ে রইল। কিয়ৎক্ষণ পূর্বের সময়টার কথা মনে পড়লো। শ্বশুরবাড়ি থেকেই তো তার আশা। মনে ভাবলো। রুহির ছোট চাচি এগিয়ে এলেন, রুহিকে উদ্দেশ্য করে বললেন, বাবা বুবুকে ছাড়, বুবু ফ্রেশ হবে তো বাবা, তুমি না ছাড়লে ফ্রেশ হবে কিভাবে বলো? রাহি করুণ দৃষ্টিতে রুহির দিকে চাইল। রুহি আতুর গলায় বলল, আমি কোথায় যাব না সোনা, এখানেই থাকছি, তুমি চিন্তা করবে না, বুঝলে? সত্যি? রাহি খুশিতে গদগদ হয়ে জানতে চাইল। হ্যাঁ সত্যি। রুহির দিকে হাত বাড়িয়ে দিল। তাহলে কোলে নাও। রুহি কোলে নিতে বলল, ওলে আমার ভাইটা। রুহির ভাই সম্বোধনে রাহি রাগ করল। চোখে মুখে রাগ ফুটিয়ে রাগত স্বরে বলল, ভাই না, আমি তোমালে বিয়ে করব, দামাই বলো। রাহির এহেন জবাবে সবাই একযোগে হেসে দিল। রুহি ছোট চাচে বলে উঠল, ওরে বাবার, এইটুকু বুঝকে বিয়ে করবে, বিয়ে বুঝে? হ্যাঁ বেসু বুদি। আম্মু আমি তো জানি বউকে নাম দলে ডাকতে হয়। বাও। কক্ষে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলতে হুট করে লিহা চমকে দিয়ে দরজার আড়াল থেকে বেরিয়ে এসে সামনে দাঁড়ালো। আচমকা লিহার কাণ্ডে রুহি চমকে উঠল। লিহার পিঠে মৃদু বাড়ি মেরে বলল, ভর দুপুরে পাগল হয়ে গেছিস না? ঠিকই আছি, এবার বল, তুই চলে এলি যে এত তাড়াতাড়ি? রুহি স্বাভাবিক স্বরে জবাব দিল, তো কি করতাম থেকে? লিহা সন্দেহের দৃষ্টি দেয়, সত্যি করে বলতো, তুই কোথায় ছিলি? কোথায় ছিলাম মানে? কাল তুই পুরোটা সময় বিয়েতে ছিলি না। রিনি আপু স্টেজে যাওয়ার আগে আম্মু তোকে ডেকেছিল, সেই যে তুই গেলি, তারপর থেকে লাপাত্তা। তোকে আম্মু সারা বাড়ি খুঁজেছে, জানিস, কোথাও পায়নি। রিনি আপুকে জিজ্ঞেস করলে সে বলে সেও জানে না। বিদের ঘণ্টাখানেক পর হঠাৎ রিনি আপু ফোন দিল, জানালে তুই তাদের সাথে গেছিস, কাউকে না বলে তুই চলে গেলি। ঘটনা কি বলতো? রুহিরা 2 বোন, কোনো ভাই নেই, এমনকি বেস্ট ফ্রেন্ডও বলতে পারে তোদের দুজনকে। রুহি দীর্ঘশ্বাস ফেললো। কোনো ঘটনা নাই, কিছু ঘটলেও সেটা একটা দুর্ঘটনা। মানে কিসের দুর্ঘটনা? কি হয়েছে তোর? সেটা অনেক লম্বা হিস্ট্রি, এটা বলতে গেলে আজকের দিন গিয়ে রাত কাবার হয়ে যাবে, তাও বলা শেষ হবে না। তোরা বলছে এখনো 24 ঘন্টাও হয়নি, মাত্র তো কয়েক ঘন্টার ব্যাপার, তাতেই একদম ইতিহাস রচনা হয়ে গেছে। তুই বলছিস, আমিও মানছি। রুহি পাশ ফিরে বোনের দিকে তাকালে লিহা ফের বলল, এভাবে কি দেখিস? ভুল কি বলছি? অন্তত হিন্টস তো দিবি। বুঝছি, তোরা না বলা পর্যন্ত তুই আমার আজকে উঠতে দিবি না। ঠিকই বুঝছিস, এবার বল। রুহি সামান্য দম নিয়ে তারপর বলল, আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। কে? পূর্ণ মানে? কোন পূর্ণ? রিনি আপুর ফ্রেন্ড পূর্ণ ভাইয়া। সেটা বল, কি পূর্ণ করছিস? তাকে ভাইয়া বলার মতো সম্পর্ক সে নাই, তাহলে কি সাইয়া বলার মতো হয়ে গেছে? রুহি লিহার দিকে তাকালো। লিহা যে কথাটা দুষ্টুমি চলে বলেছে বুঝতে পেরে চোখ রাঙালো। রুহির তাকার মতে লিহা হেসে দিল, আমি সিরিয়াস কথা বলছি, তুই মজা নিচ্ছিস? লিহা সারেন্ডার করার মতো বলল, আচ্ছা হাসবো না, তারপর বল। না বলবো না। আরে বল। তুই হাসলি কেন? আমি বলবোই না। কি বলবে? দরজার পাশ থেকে রূপালী কণ্ঠস্বর শুনে 2 বোন চুপ হয়ে গেছে। মাকে 2 বোন জমের মতো ভয় পায়। রূপালী গম্ভীর কণ্ঠে দুজনের দিকে তাকিয়ে রইলেন। দুজনই চুপ। লিহাকে ডেকে তিনি বললেন, কি বলবে তোমাকে? না মানে কি? বল, কি জানতে চাইছো?
বাসায় কি তোমার কোনো কাজ নেই লিহা? রুমের মধ্যে এখনো গাপটি মেরে বসে আছো কেন? এত বেলা হতে চললো, শাওয়ারও তো নিলে না এখন পর্যন্ত। কি করছোটা কি সারাদিন? রুহি বুঝলো রুহির উপর জমে থাকা রাগ মা লিহার উপর ঝাড়ছেন। রুহিকে তিনি কিছুই বলতে পারছেন না, বলবেই বা কেমন করে? যে কাণ্ড ঘটেছে তাতে রাগ ওঠাই স্বাভাবিক। সেখানে বিয়ের মতো একটা কঠোর সিদ্ধান্ত তাদের নিতে হলো গোটা পরিবারকে না জানিয়ে। বাবা মায়ের এতদিনকার পুষে রাখার স্বপ্নকে এভাবে চুরমার হতে দেখে রুহির নিজেরই খারাপ লাগা জন্মালো। রুহিকে উদ্দেশ্য করে লিহাকে কয়েকটা কড়া কথা শুনিয়ে গেলেন রুফাই। লিহাও বোধহয় বুঝলো মায়ের অনুভূতি, তাই সেও চুপচাপ সহ্য করে গেল সবটা। আজ রিনির বউভাত উপলক্ষে বাসার সবাই তৈরি হচ্ছে। রিনির শ্বশুরবাড়ির দিকে রওনা দেবে কিছুক্ষণের মধ্যে। ফেরার পথে আজ রিনিকে নিয়ে ফেরা হবে। লিহা রুহি একই ডিজাইনের জামা পরিধান করেছে। রুহি সিলগুড়ে ছেড়ে দেওয়া, মুখে সামান্য মেকআপ করে, কপালে স্টোনের টিপ, কানে বেশ লম্বা ঝুমকা, জুতো জোড়া, পেন্সিল হিল। রুহিকে এভাবে নিশ্চিন্তে সেজে যেতে দেখে রুফেলি একবার ঘুরে তাকালেন। রুহি ভেবেছিল মা বোধহয় কিছু বলবেন। চুলো কোনো হেয়ার স্টাইল না করে সরাসরি ছেড়ে দিয়েছে কেন, দূরে যারা করবে। কিন্তু তিনি রুহিকে এ নিয়ে কিছুই বললেন না, বরং তার সামনে লিরাকে চুল ছাড়তে না দিয়ে তাকে নিজ হাতে সুন্দর হেয়ার স্টাইল করে দিলেন। মায়ের এড়িয়ে যাওয়ার লক্ষ্য রুহির মনটা ভরাক্রান্ত হলো। রুহি কোলে উঠে বসতে বসতে বলল, তোমালে তো সুন্দর লাগছে বউ। রুহি মৃদু হেসে জবাব দিলে, থ্যাংক ইউ ছোট্ট জামাই। হয়নি, শুধু জামাই হবে। আচ্ছা আচ্ছা। পুরোটা সময় জুড়ে রাহির ফাঁকা ফাঁকা কথাগুলোর মাঝে মুজে রইল রুহি সব গাড়িতে থাকা প্রতিটি সদস্য। রাহি কখনো ট্রাক দেখে লাফিয়ে উঠে, তো কখনো বাইক দেখে। ঘণ্টাখানেকের মধ্যে গাড়ি এসে পৌঁছল গন্তব্যের সামনে। সিটে থাকা বড়রা সবাই একে একে নেমে গেল গাড়ি থেকে। পেছনের সিটে বসা রিনি, ছোট ভাই লিমন, লিহাসহ সবাই সর্বশেষ নামে। আশেপাশে চোখ বুলিয়ে সামনের দিকে পা বাড়ালো। কয়েক হাত দূরে রুহির বাবা আতিকুর জামানকে দেখা যাচ্ছে। তিনি কারোর সাথে দাঁড়িয়ে হাসি মুখে কথা বলছেন। অন্যদিকে তাকিয়ে হাঁটার ফলে সামনে থাকা একটি ইটের টুকরো উষ্টা খায়। পেন্সিল হিল কারণে তৎক্ষণাৎ ব্যালেন্স হারিয়ে পড়ে যায়। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তীবার সামনে আসবে গল্পটাকে নিয়ে একটি গঠনমূলক কমেন্টস করবেন। গল্পটাকে নিয়ে আপনারা কতটুকু আগ্রহী সেটা কমেন্টসের মাধ্যমে রেসপন্স করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।